অর্থ শব্দ হবে না, এটা যেন মনে থাকে আপনাদের। মনে থাকবে যে বিষয়টা আমি বললাম? আবার একটু বলেন। কি বুঝতে পারেন নাই তাই বলেন, আমি এতক্ষণ কি বললাম বলেন আপনারা? বুঝতে পারেন নাকি সেটা বলতে তো হবে। আমার কথা বোঝা যায়নি না? স্যার বোঝা গেছে, কথা বোঝা গেছে স্যার। হ্যাঁ, তা আবার কি? সেটা হলো যে ফারুক সাহেব যেটা বলেছিলেন গত ক্লাসে, যে যেটা হলো যে একই শব্দের বিভিন্ন অর্থ, সেটা কখনোই শব্দ উৎপন্ন করে না। আর ব্যুৎপত্তিগত যেটা হলো যে শব্দের আকারে, যেরকম কর্ণ সংস্কৃত শব্দ, এ থেকে কান শব্দের উৎপত্তি হয়েছে, কেমন? জি এই স্যার। বিষয়টাই ক্লিয়ার করা হলো এখানে। যে যেরকম আপনারা জানেন যে তাল একটা শব্দ, তাই না? তা তালকে আমরা প্রথমত ফল বিশেষ আমরা মনে করি যে, আমরা বলি না ভাদ্র মাসে তাল পাকে, কিন্তু এই যে ভাদ্র মাসে যে তাল পাকে, এই তাল শব্দ কিন্তু নতুন করে উৎপন্ন হলো না। আবার এই তাল শব্দের অর্থ হতে পারে যে সমপরিমাণ, সমপরিমাণ। তাল জ্ঞান না থাকলে গায়ক হওয়া যায় না, অর্থাৎ এই তাল আবার কিন্তু আলাদা। তাল জ্ঞান অর্থ কিন্তু যে যারা শিল্পী, তাদের তাল লয় জানতে হয়, না হলে তারা ভালো গায়ক হতে পারে না। আবার কি, পিণ্ড, তালের অর্থ একটা, আর একটা অর্থ হচ্ছে পিণ্ড। যে সে এক তাল রূপা নিয়ে আসলো আর কি। একটা হচ্ছে মানে খণ্ড, পিণ্ড বা খণ্ড। এই কে এই ইয়ে করতে হবে, মিউট করতে হবে, মিউট ছাড়া কেউ শুনবেন না। অর্থাৎ আবার আঘাত, অন্যায় না করলেও তাল পড়ে আমার মাথায়। অর্থাৎ এই যে শব্দ বা এরকম অনেক শব্দ আছে, ধারা আছে, চাল আছে, আমরা জানি একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, তবে কখনো সেটা কিন্তু কোনো শব্দ, পৃথক শব্দ উৎপন্ন করেনি। তাই এটি কোনো অবস্থাতে ব্যুৎপত্তিগুলো শব্দ হবে না, এটা যেন মনে থাকে। আর এটা বলাই হচ্ছে যে সংস্কৃত থেকে উৎপন্ন শব্দের কথা বলা হচ্ছে। আজ আমরা আপনাদের বাংলা ভাষা 2 বইতে খুব ভালোভাবে শব্দ দেওয়া আছে। বাংলা ভাষা 2 বইতে, যেটা আপনাদের বইটা দেওয়া হয়েছে, তো সেটাই আপনারা পড়বেন। আর কিছু নোট রাখবেন আমি যেগুলো বলবো, যদিও ওইটা আমি লিখে দিয়েছিলাম বেশ আগে, অনেক আগে। এই ফারুক, আপনি ভিডিও অফ করতে বলেছি আপনাকে আমি। মানে একলা একলা এসেছে তো ফারুক, আপনি ভিডিও অফ করবেন। আচ্ছা, ক্লিয়ার কথা। আমি আজকে আমরা আজকে দেখবো এরকম হ্যাঁ। প্রবলেমটা কি। আপনাদের যে কথা বলেন আপনারা, বারবার বলার পরও আপনারা তো সব সিনিয়র মানুষ, কেউ তো জুনিয়র না এখানে। বাচ্চারা হলো না হয় হয়। আপনারা অনেকে দোকানে আছেন, কোনো সমস্যা নাই, বাসা বাড়িতে আসছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসে যখন আপনারা অ্যাড হয়েছেন, যেন আমাদের কারোর জন্য কোনো সমস্যা না, এটা খেয়াল রাখতে হবে। তা আজকে আমরা যেটা পড়বো, যে উৎসগত যে শব্দের শ্রেণীবিন্যাস, সেইটা। উৎস মানে কি, যে একটি ভাষার যে শব্দ থাকে, যে বিপুল সংখ্যক শব্দ থাকে, এই শব্দ কিভাবে এসছে, এর উৎসটা কি, সেটি আমরা জানব। বাংলা ভাষায় আমরা মূলত শব্দের যে ভাগ দেখি ট্র্যাডিশনাল ব্যাকরণে। আমাদের যে প্রথাগত ব্যাকরণ, এটা কেউ বলে 4 প্রকার, কেউ বলে 5 প্রকার, ট্র্যাডিশনাল যে ব্যাকরণ। 4 প্রকারটাকেই ভেঙে 5 প্রকার করা হয়েছে, এই আর কি।
তা আমরা এই প্রকার ভেদগুলো আজকে একটু আমরা দেখে নেব। আপনাদের বইতে এটা আছে, বাংলা ভাষা 2 বইতে আপনারা পাবেন। তারপরে যে পয়েন্টস গুলো এখন বলা হবে, বই খোঁজার কোনো দরকার নেই। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা বই নিয়ে বসতে চান। আমি আপনাদের বলেছি ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। অদ্ভুত ব্যাপার, আপনারা অনার্স পড়ছেন, ক্লাস 8-9 এর বাচ্চা তো আর আপনারা না, তাহলে ওরা বই মুখস্থ করবে। আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি যা বলি সেইগুলোই আপনারা মোটামুটি লেখেন, এক নজর দেখলে হয়ে যাবে। এই ক্লাসেই পড়া শেষ, নতুন করে তো পড়ার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি। আপনারা সবাই এটা স্কুল জীবন, কলেজ জীবন থেকে পড়ে এসছেন এবং আপনারা জানেন, আপনারা অনেকে শিক্ষকতাও করেন এখানে, আমি জানি এই বিষয়গুলো পড়ান আপনারা। তো সেই বিষয়টাই আমি আবার আপনার কাছ থেকেও আমি শিখবো, কোনো সমস্যা নেই। আমি বলবো কিছু, কেমন? তাহলে পরে বাংলা ভাষার যে উৎসগত শ্রেণীবিন্যাস সেটিকে আমরা প্রথমে বলবো যে তৎসম শব্দ। এর সাথে আপনারা সবাই পরিচিত আছেন যে বাংলা ভাষার যে উৎপত্তি, এখানে প্রচুর সংখ্যক যখন উৎপত্তি হয় বাংলা ভাষা, যে কোনো ভাষা পৃথিবীতে উৎপত্তিকাল থেকেই কোনো একটা ভাষা বা বিভিন্ন ভাষা থেকে কিন্তু শব্দ নেয়। যেরকম ইংরেজি ভাষা যখন পুনর্নির্মাণ করা হয়, যখন জনসন প্রচুর পরিমাণ ল্যাটিন, গ্রিক, স্প্যানিশ, জার্মান ভাষা থেকে কিন্তু বিপুল সংখ্যক শব্দ গ্রহণ করেছিলেন। তার কারণ কি, ওই কালে ইংরেজি ভাষার থেকেও ওই ভাষাগুলো অনেক মানসম্মত ছিল। বর্তমান কালে যে ইংরেজি ভাষার যে মান ওয়ার্ল্ড ওয়াইজ, তা কিন্তু অতটা ছিল না যতটা ছিল জার্মানের, যতটা ছিল গ্রিক, ল্যাটিন, তাদের ছিল, স্প্যানিশ ছিল, ততটা কিন্তু ছিল না। তাই কালের পরিবর্তন ধারায় কোনো কোনো ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে, আবার কোনো ভাষা অনেকাংশেই, সেগুলো নানা রকম কারণ থাকে, অর্থনৈতিক কারণ থাকে। কারণ কি, আপনি যদি কোনো দেশে চাকরি করতে যান, সঙ্গত কারণে সেই দেশের ভাষা শিখা লাগে। কারণ কি, না হলে আপনি কারোর সাথে সংজ্ঞাপন করতে পারবেন না, কথা বলতে পারবেন না, তাহলে আপনাকে বেতন কম দেবে, আর কেউ নিবেই না আপনাকে। অর্থনৈতিক কারণ একটা, ব্যবসা বাণিজ্যের কারণ। আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, বাধ্য হয়ে আমরা বিভিন্ন ভাষা শিখি। ভাষা শেখা খারাপ কিছু না। তো এই যে আমরা ভাষা শিখি, তারপরে আপনার সামরিকগত কারণ থাকে, যে 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 বড় বড় শক্তিধর যে সমস্ত রাষ্ট্র, তাদের বৈজ্ঞানিক কারণ থাকে, বড় বড় বিজ্ঞানী যেখানে জন্মগ্রহণ করেছে। তারপরে চিকিৎসা বিজ্ঞান থাকতে পারে। অর্থাৎ মানুষ তার প্রয়োজনে কিন্তু বিভিন্ন ভাষা শেখে। এখন বাংলা ভাষার যে উৎপত্তি হলো, প্রথম যে নির্মাণ হলো, সেখানে কোথাকার শব্দ বিপুল সংখ্যক ভাবে নেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখতে চাই। এটাই কিন্তু শব্দের উৎসগত শ্রেণীবিন্যাস। যে আমরা জানি বাংলা ভাষার প্রথম দিকের যে বইগুলো হয়, বিপুল সংখ্যক সংস্কৃত শব্দ নেওয়া হয়। সেটা বুঝেই হোক না বুঝেই হোক, সেটা নেওয়া হয়েছে আধুনিক কালে। মধ্যযুগের বাংলা কিন্তু অত বিপুল সংখ্যক সংস্কৃত শব্দ নেই। অর্থাৎ বর্তমান যখন লিখিত ভাষাটা হলো, বিপুল সংখ্যক সংস্কৃত শব্দ নেওয়া হলো। এই যে সংস্কৃত শব্দ নেওয়া হলো, এটাকে বলে তৎ, অর্থাৎ সংস্কৃতের মতো, সংস্কৃতের সম। অর্থাৎ সোজা কথায় সংস্কৃত সম, অর্থাৎ তার সমান। এই তৎসম শব্দের অর্থই হচ্ছে যে, অর্থাৎ সম, কার, তার সম, তার সমান, কার, শব্দের অর্থ সংস্কৃত। অর্থাৎ সরাসরি সংস্কৃত শব্দ থেকে বিপুল সংখ্যক শব্দ বাংলা ভাষার প্রথম দিকে লেখনীতে গৃহীত হয়েছে। সেটাকেই আমরা সরাসরি সংস্কৃত শব্দ বলবো। এখন এই যে আপনাদের বইতে উদাহরণ আছে, তা আমি কি উদাহরণ দেওয়ার দরকার আছে? এগুলো আপনারা জানেন। সোজা কথায় যে আপনারা
চন্দ্র বলেন না, এই চন্দ্রটাও কিন্তু চন্দ্র, সূর্য আমরা বলি না, এগুলো সংস্কৃত শব্দটা এমন হয়ে গেছে এটা আমাদের কাছে মনেই হয় না যে সংস্কৃত শব্দ। এটাই হচ্ছে ভাষার একটা বিষয়। যেরকম আমরা দুর্গা বলি, আমরা পুষ্প বলি, বলি না, এই সবকিছুই কিন্তু সংস্কৃত। যেরকম সন্ধ্যা বলি, আমরা মধ্যাহ্ন বলি, এই সবকিছু কিন্তু সংস্কৃত শব্দ। আমরা স্নেহ বলি, বলি না, আমরা প্রেম বলি, এই যে শব্দগুলো, আমরা অপরাহ্ন বলি, আমরা গুণী বলি, এই সবই কিন্তু সংস্কৃত শব্দ থেকে সরাসরি গৃহীত হয়েছে। এইটাকে আমরা বলবো যে তৎসম শব্দ। এটা আপনারা জানেন, এটা কিন্তু উৎসগত শ্রেণীবিন্যাস, যার থেকে এসছে। খুব অল্প কথায় আবার আমরা জানি যে সাধু ভাষায় আবার চলিত ভাষাদের মধ্যেও কিন্তু তৎসম শব্দ আছে। কেমন? আর বারে আমি অন্য লোকের, এ দেখেন অন্য, এই শব্দটা কিন্তু সংস্কৃত শব্দ। এগুলো অনেক, যেরকম আদ্যপান্ত, আমরা আদ্যপান্ত শব্দটা বলি, এইগুলো কিন্তু সংস্কৃত শব্দ। এখন এটা সরাসরি আমরা বলবো সংস্কৃত। এরপরে যেটা বলবো যে সংস্কৃত শব্দ অর্থাৎ কোন রকম পরিবর্তিত থাকলে তৎসম শব্দ বাংলা, মনে করেন যে সংস্কৃত শব্দ অপরিবর্তিত আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলার যে আমরা উচ্চারণ করি, আমরা কি সংস্কৃত শব্দের মতো উচ্চারণ করি? পণ্ডিত ব্যক্তি যারা সংস্কৃত জানেন তাদের মতো কিন্তু আমরা শব্দগুলো উচ্চারণ করি না, সোজা কথা। তো এই যে করি না, না করাতে কি হয়, এই উচ্চারণে করতে কি কিছুটা বিকৃত হয়, মনে থাকবে, অর্থাৎ পরিবর্তন হয়। বিকৃত মানে কি? অর্থাৎ যেটা উচ্চারণ করার কথা যেমন ভাবে, সেইটা আমরা উচ্চারণ করছি না, এটাই, আর কিচ্ছু না। তাহলে পরে এই যে বিকৃত হয়, একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি যে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ, অর্থাৎ যেটা ভেঙে গেছে কিছুটা, তাই তো? এটাকে বলি আমরা অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ অর্ধ তৎসম শব্দ সোজা কথায় আপনাদের বইতে ক্লিয়ার করে দেওয়া আছে সেই সব শব্দ যেগুলোর মূল সংস্কৃত উচ্চারণ বাংলায় রক্ষিত হয় নাই, মনে থাকবে, এবং তাদের বানানো লেখা হয় পরিবর্তিত উচ্চারণ অনুযায়ী, অর্থাৎ দুটো জিনিস। আমরা তদ্ভব অর্ধ তৎসম কাকে বলবো? আমরা ওই সকল শব্দকে বলবো যে সোজা কথা সংস্কৃত শব্দ যেগুলো উচ্চারণের কারণে মূল সংস্কৃত শব্দের উচ্চারণ রক্ষিত হয়নি, আর এই যে রক্ষিত হলো না, আমরা যেভাবে উচ্চারণ করছি সেই নতুন উচ্চারণের মতো লিখিত হচ্ছে, এটাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। মনে থাকবে আপনাদের? কি বোঝা গেল কিনা? এগুলো আপনারা সবাই জানেন, পড়া লাগবে না, আমার কাছ থেকে সব পরিষ্কার করে দেন, সারা জীবনকার মতো সবাইকে পড়াতে পারবেন আশা করি। ক্লিয়ার? বুঝেছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি। তবে একটা জিনিস এখানে একটু কনফিউশন সৃষ্টি করছে, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা যদি সংস্কৃতের মতোই থাকে, তাহলে আমরা সেটাকে কেন সরাসরি সংস্কৃত না বলে তৎসম কেন বলতেছি? এটাই তো হলো, এই জন্যই ক্লাস। আরে বাবারে, তুমি 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, সেটা হলো যে গ্রিক থেকে, ল্যাটিন থেকে, স্প্যানিশ থেকে যে শব্দগুলো নেওয়া হয়েছে, ওইগুলো কি ওই ওই ভাষার শব্দ হিসাবে নেওয়া হয়েছে? নো, একটা ভাষায় যে শব্দগুলো গৃহীত হয় সেই ভাষারই হয়ে যায়। আর তৎসম মানে কি? আমি তো ক্লিয়ার করে নিলাম না তৎসম আবার কেন আসছে। তৎসম মানে কি? তার সমান সংস্কৃত শব্দ, কিন্তু
সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, নেওয়া সেটা বাংলায় আত্মীকরণ করা হয়েছে, এটা যেন মনে থাকে। আর আমি বলছি তোমাদের যেটা এখন বলছি, অর্ধ তৎসম শব্দ বুঝেছেন কিনা? তৎসম সবাই বুঝবে, খুব সিম্পল। অর্ধ তৎসমটা যে প্রথমত সংস্কৃত ওই সকল শব্দ যেটার উচ্চারণ রক্ষিত হয়নি, উচ্চারণ রক্ষিত না হওয়ার কারণে বানানও পরিবর্তন হয়ে গেছে, সেই বিকৃত বানান। কিরকম? যেরকম আমরা গৃহিণী থেকে আমরা গিন্নি শব্দ বলি, এটা কেন হয়েছে? এর কারণ আছে। কারণটা কি? কবিতা রচনা করতে গেলে ছন্দের খাতিরে, কথা বলার খাতিরে মানুষ শক্ত শক্ত শব্দকে সরলীকরণ করতে চায়। এই যে সরলীকরণের ধারা, সেই জন্যই কিন্তু বেশ কিছু শব্দ পরিবর্তিত হয়ে গেছে। আমরা বর্ষণ বলি, তাই না? এই বর্ষণ শব্দটাকে কবি তার কবিতার ভাষায় বর্ষণও কিন্তু বলে। এই যে বর্ষণ বললেন, এখানে দুটো চেঞ্জ হলো। একটা হলো তার শব্দের উচ্চারণগত পরিবর্তন হয়েছে, আর একটা বর্ষণ যে ব মূর্ধন্য ষ রেপ ছিল, সেটা পরিবর্তন হয়ে সরাসরি র হয়ে তারপরে এসছে। যেরকম গৃহিণী, গৃহিণী পরিবর্তন হয়ে গৃহিণী শব্দটা যখন আমরা ব্যবহার করি, আর গিন্নি শব্দ, গৃহিণী থেকে কিন্তু পরিবর্তিত গিন্নি শব্দ এসছে। এই গিন্নি শব্দটাই হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ। আবার রৌদ্র, আমরা রৌদ্র যে আমরা রোদ বলি না, রকার দ, আমরা কিন্তু রোদ বলি এবং রোদ লিখি। এটা কিন্তু তৎসম শব্দ থেকেই, রৌদ্র থেকেই কিন্তু এসেছে। তাহলে পরে আমরা তাকে বলি অর্ধ তৎসম শব্দ। আবার কি জন্ম থেকে আমরা বলি জনম। এই দেখেন, জন্ম যে যুক্ত বর্ণ ছিল, যুক্ত বর্ণটাকে আমরা ভেঙে জনম লিখেছি। অর্থাৎ দন্তের নর এখানে যে হসেন দিয়ে যে শব্দ ছিল, এটা আমরা করেছি। অর্থাৎ সোজা কথা, যে অর্ধ তৎসম শব্দ হচ্ছে ওই শব্দ যে সংস্কৃত শব্দ উচ্চারণগত কারণে পরিবর্তিত হয়েছে এবং সেই পরিবর্তনের বানানও পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে অর্ধ তৎসম শব্দ, এটা যেন মনে থাকে। এরপরে আসছে যে তদ্ভব শব্দটা কি। এই তদ্ভব শব্দটা প্রাকৃতজ শব্দও বলা হয়। এর কারণটা কি? যে বাংলা ভাষার নিজস্ব প্রধান শব্দই কিন্তু হলো এই তদ্ভব শব্দগুলি। যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, তাকেই বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ তৎভব মনে রাখতে হবে, তৎসম আর তদ্ভব, এখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাই। তৎ হচ্ছে তার, সম মানে সমান, যেটা সরাসরি সংস্কৃত শব্দ, যেটা বাংলায় এসছে। কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে অর্ধ তৎসম শব্দ আমরা পড়লাম, যে যেটা সংস্কৃত শব্দ ঠিকই, কিন্তু উচ্চারণগত কারণে পরিবর্তিত হয়েছিল এবং ওই উচ্চারণগত কারণে পরিবর্তিত রূপেই লেখা হয়, তাকে আমরা অর্ধ তৎসম শব্দ বলেছি। আর তদ্ভব শব্দ আমরা কি বলছি? যে বাংলা ভাষার নিজস্ব প্রধান সম্পদ কিন্তু এই তদ্ভব শব্দ। কেন? যেসব সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত, প্রাকৃত মানে কি? প্রকৃত জাত, অর্থাৎ আমরা যারা
সাধারণভাবে কথাবার্তা বলি, গ্রাম্য পরিবেশে কথাবার্তা বলি, অফিসে কথাবার্তা, সাধারণ যে কথাবার্তা বলি, এই যে মনের ভাব স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মায়ের সাথে কথাবার্তা বলি, সন্তানের সাথে বলি, বন্ধুর সাথে বলি, এই যে প্রাকৃত জাত যে শব্দ, প্রকৃতির মতো যে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে বলি, এটাই কিন্তু প্রাকৃতজ। আগেকার দিনে এই প্রাকৃতজ যে শব্দ, যে অর্থাৎ তদ্ভব, তৎ অর্থ কি? সংস্কৃত হতে, ভব অর্থাৎ উৎপত্তি যার, সোজা কথা যে এই জাতীয় শব্দকে আমরা তদ্ভব শব্দ বলবো। আরেকটু যদি সহজ করে আপনাদের বইতে দেওয়া আছে, না আপনাদের বইটা হুবহু ওটা লেখা ছিল বিএ বেসিস এর জন্য, সহজ করে যে আপনাদের এখানে যেটা দেওয়া আছে যে যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক পরিবর্তন ধারায় একসময় প্রাকৃত ভাষায় ব্যবহৃত হয়েছে এবং পরে আবারও পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে তাদেরকে তদ্ভব শব্দ বলে। মনে থাকবে? যেমন কৃষ্ণ, এটা সংস্কৃত শব্দ, কিন্তু এর যে প্রাকৃত রূপ কণ, এটাও কিন্তু শুদ্ধ। এই কণ নামে মধ্যযুগে কিন্তু লিখিত হয়েছে। এটা আবার বাংলায় এসছে কি? আমরা বলি কানাই বা কানু বলি। আবার রাধিকা, এটা সংস্কৃত ভাষার শব্দ। আপনাদের বইতে এগুলো উদাহরণগুলো দেওয়া আছে। আপনাদের যেহেতু উদাহরণগুলো বইতে দেওয়া আছে বলে বলছি, অন্য উদাহরণগুলো বলছি না বোঝার জন্য আপনাদের। তো এখানে রাধি আ, কাটা আ হয়েছে, আর কিছুই না। কিন্তু রাই যে সুন্দরী, রাই শব্দটা আমরা যদি ব্যবহার করি, এটা আমরা বুঝতেই পারি যে রাধিকাটা কে বা রাধিয়াটা কে। আবার চন্দ্র, সরাসরি কিন্তু সংস্কৃত শব্দ। এইটা প্রাকৃত রূপ হচ্ছে চাঁদ, আমরা এখনো কিন্তু চাঁদ শব্দ বলি। আবার এখানে কিছুই হয়নি বাংলায়, এই দন্তের ন, আপনারা জানেন ম, অঙ্গ এবং দন্তন্য, এগুলো অনুনাসিক বর্ণ। এই দন্তেন্নটা উঠে গিয়েছে, উঠে গিয়ে যেটি যোগ হয়েছে সেটি শুধুমাত্র চন্দ্রবিন্দু যোগ হয়েছে। যে চান্দটা বলতে আমার নাকের মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু যারা আবৃত্তি করেন তারা কিন্তু চাঁদই বলেন। নর্মালি আমরা চাঁদ বলি। এই যে পরিবর্তন, যেরকম বধূ, এই শব্দটি দীর্ঘকার দিয়ে লিখে সংস্কৃত শব্দ, এটা প্রাকৃত ভাষায় বহু বলতো। বধূর পরে প্রাকৃত ভাষায় এসছে বহু। বর্তমান ভাষায় আমরা কি বলি? বউ শব্দ এসছে। এই যে আবার আমাদের হস্ত, সংস্কৃত শব্দ, প্রাকৃত ভাষায় এই হস্তটাকে হত্ত, আর আমরা বর্তমান কালে বলি হাত। অর্থাৎ আমরা তাহলে আমরা কি আলোচনা করলাম? আমরা তৎসম শব্দ আমরা আলোচনা করলাম, আমরা অর্ধ তৎসম শব্দ আলোচনা করলাম, আমরা তদ্ভব শব্দ আলোচনা করলাম। এরপরে যেটা এসছে, তিনটা চলে গেল। অর্থাৎ আমরা সংস্কৃত থেকে মোটামুটি তিনটা পেয়ে গেলাম। হয় সরাসরি সংস্কৃত শব্দ এসছে যেটা তৎসম, কিছুটা পরিবর্তন হয়েছে কিরকম, আবার প্রাকৃতর মধ্যে এসছে, এই তিন রকমের এসছে। এরপরে
আপনারা জানেন যে আমাদের এই দেশে যে বাংলাদেশে আর্য আসার আগে আপনারা আর্য ভাষা থেকে বাংলা ভাষার যে জন্ম, এটা আপনারা পড়েছেন। এটা গুরুত্বপূর্ণ, আমি বলেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ছক সহ যেটা পড়ানো। তো বাংলাদেশে আর্য ভাষা আসার পর কতকগুলি অনার্য ভাষার শব্দ, অর্থাৎ এই দেশে যারা আগে বাস করত, এদেশের প্রাচীন অধিবাসীদের ভাষা অস্ট্রিক ও দ্রাবিড় ভাষার শব্দ। অস্ট্রিক ভাষা, আপনাদের যে ভাষার চার্ট আছে, যে বইটা আপনারা পাবেন, নিয়ে নিতে হবে, সেখানে অস্ট্রিক ভাষার চার্ট দেখবেন এবং দ্রাবিড় ভাষা, এরা বাস করত বলে মনে করা হয়। তো এই যে শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে, অর্থাৎ সরাসরি সব শব্দ যে চলে গেছে তা না, এইগুলি কিছু পরিবর্তন হয়ে বাংলা শব্দে পরিণত হয়েছে। এটাকেই আমরা দেশি শব্দ বলবো। এই দেশি শব্দের উদাহরণ যেরকম, আপনারা সবাই এখন ডাব টাব খুব ভালো করেই খান নাকি? ডাব অত্যন্ত প্রিয় সবারই। ডাব, এই যে ডিঙ্গি নৌকা বলেন না আপনারা, ডিঙ্গি, ঝোল, মাছের ঝোল তো সবাই খান, ঝিঙ্গা, তারপরে পেট। নাও নাও স্যার পেট। নাও। এই কথা বলবে না, কথা বন্ধ। পেট, ঢেকি, অর্থাৎ এই এই যে শব্দগুলো, সব শব্দ বলার প্রয়োজন নেই, আমি অল্প করে বলছি। তো এইগুলো আপনারা বুঝবেন যে দেশি শব্দ, এইগুলো দেশি শব্দ। আর একটা বিষয়, এই মিউট করতে হবে, মিউট করতে হবে। ফারুক দোকানদারি করে আবার কথা বলে। আচ্ছা, তাহলে কয়টা গেল? 4টা। ফিল করছেন? 4টা পয়েন্ট গিয়েছে না? কেউ কথা বলবে না। জি স্যার, 4টা। আর একটা, আচ্ছা ঠিক আছে, আর একটা পয়েন্ট। অবশ্যই এই আনমিউট করেন না, এটা কলে ক্লাস তো বোঝা যাচ্ছে না আপনাদের ইসেজে। আনমিউট করেন না আপনারা। 280 হ্যাঁ না 280 মডেল 280 মডেল আনমিউট করে দেবো, মিউট করতে হবে। 240 তাহলে ইংলিশটারে সাইডে আসি বানাইছে। হ্যাঁ আর ফারুক ভাই আপনি মিউট করেন না কেন? ইন্ডেক্স একটা স্পেসিফিক দিছে না হলে প্রত্যেকবার ক্লাসে ডিস্টার্ব মাল দিবেন আছে নাই ব্যবসায় আছে। উনি কি বুঝে না এসব কথা? শেষ বছরে শেষ হয়ে গেছে না, ঠিক আছে আর আমরা ফারুকের কথাই শুনি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব বিদেশি শব্দটা কি। বাংলা ভাষার উৎপত্তির পরে অন্য ভাষা হতে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে, তাদেরকে সোজা কথায় আমরা বিদেশি শব্দ বলবো। বাংলা ভাষা উৎপত্তির পরে, এই ফারুক আপনি ভিডিও এবং অডিও দুটোই অফ করবেন, ভিডিও অফ করেন। বাংলা ভাষার উৎপত্তির পর অন্যান্য বিদেশি ভাষা হতে যে সকল শব্দ বাংলা ভাষায় এসছে সোজা কথা, আমরা অল্প কথায় তাদেরকে সরাসরি বিদেশি শব্দ বলবো। এরকম বহু বিদেশি শব্দ বাংলা ভাষায় কিন্তু মিশে গিয়েছে, এমন ভাবে মিশে গিয়েছে তাদেরকে বোঝাই যায় না যে এগুলো বিদেশি শব্দ, চেনা যায় না। যেরকম আমরা চেয়ার, টেবিল, পেন্সিল, উকিল, আসামি আমরা যে বলি, আমরা কিন্তু বুঝি না
যেরকম বাংলা ভাষায় বিদেশি শব্দের শ্রেণীবিন্যাস আমরা যদি দেখি যে ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে তুর্কি বিজয়ের পর বাংলায় ফার্সি শব্দের কিন্তু প্রবেশদ্বার উন্মুক্ত হয়েছিল। কারণটা কি? যে তুর্কিরা যখন বাংলা ভাষায় বাংলাদেশে আসেন, তারা যখন জয় করেন, তুর্কিদের ভাষা থেকে তারা যে ইরান যখন তারা দখল করেন, ইরানের যে ফার্সি ভাষা, এই ভাষাটা তুরস্কের যে ভাষা তার থেকে তারা মনে করেছেন উন্নত মানের ভাষা। এ দেখেন ভাষার ক্ষেত্রে সেই জন্য তুর্কিরা নিজেদের ভাষা থেকেও ফার্সি ভাষাকে গুরুত্ব দিয়েছিলেন এবং এই জন্যই তারা রাজভাষাটা ফার্সি করেছিলেন। তবে তাদের বাসার যে ভাষা, বাসা বাড়িতে নিজেদের মধ্যে কথা তুর্কি ভাষাতেই বলতেন। এই তুর্কি বিজয়ের পর আমরা জানি একদম অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত, তার মানে কি ইংরেজদের জয় করার আগ পর্যন্ত, যে বাংলাদেশে যে মুসলমানদের যে আধিপত্যের যুগে ফার্সি শব্দ বাংলায় আসে, এই ফার্সি ভাষার আরবি, ফার্সির সাথে সাথে আমরা আরো পেয়েছি কি কিছু আরবি শব্দ পেয়েছি এবং কিছু তুর্কি শব্দ এসছে। এরপর আমরা দেখি যে ১৬শ শতক হতে অষ্টাদশ শতকের মাঝামাঝি আমরা দেখি বাণিজ্যের উদ্দেশ্যে এবং খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু বাংলাতে আমরা দেখি পর্তুগিজ পাদ্রী এবং তাদের ব্যবসায়িকদের আগমন আমরা লক্ষ্য করি। এই তারা আসার কারণে এই পর্তুগিজ ভাষার কিছু শব্দ কিন্তু বাংলা ভাষায় আছে। এর ভিতরে যেরকম আলকাতরা, আলপি, নানারস, আলমারি, অনেকগুলো শব্দ কিন্তু তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসছে। এই জুয়েল, আপনি কিছু বলবেন? হ্যান্ড রাইজ করেছেন। জুয়েল, জুয়েল আছেন আপনি? নাই, ঠিক আছে। তো এরপরে আমরা দেখি যে ফার্সি এবং ওলন্দাজ এরাও কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্যই কিন্তু বাংলায় এসেছিল। তো অষ্টাদশ শতকে কিছু ফার্সি, ফরাসি এবং ওলন্দাজ শব্দ বাংলায় প্রবেশ করেছে, এই যে কার্টুন, কুপন, এদিকে ওলন্দাজ শব্দ, হরতাল, এই সকল। এরপরে আমরা দেখি যখন ইংরেজরা আসলে এই যে প্রচুর সংখ্যক ইংরেজি শব্দ বাংলায় কিন্তু মিশে গেছে। এই হচ্ছে মোটা দাগে, আরো আছে, ওগুলোর আমরা যাব না। এই হচ্ছে বাংলার উৎসগত শ্রেণীবিন্যাস, মনে রাখবে। জি স্যার। আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা বিষয় আছে, আমরা সামনের সপ্তাহে কোনো ক্লাস তো হবে না। এখন কটা বাজে? 8:49। তা তবে ধন্যবাদ জানাই। আজকে কে মেসেজ পাঠিয়েছিল আমাকে? আমি তো ভুলেই গেছিলাম ক্লাস আছে। স্যার আমি পাঠাইছিলাম স্যার। গুড, গুড, থ্যাংক ইউ। আমি আপনাদের সবাইকেই বলেছিলাম যে আপনারা আমাকে স্মরণ করে দেবেন, আমি ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ। সন্ধ্যার সময় দেখলাম যে স্যার এখন আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটি প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলেন তো। প্রশ্নটি হলো যে আমাদের যে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এই তিনটি শব্দ দেখা যাচ্ছে যে পরিবর্তিত হয়ে আসছে শব্দের। তো এই শব্দের পরিবর্তনে এখানে মূলত ধ্বনির পরিবর্তন। এখন এই ধ্বনির পরিবর্তনেরও তো গ্রামেটিক্যাল কিছু রুলস আছে, যেগুলোকে আমরা অনেক সময় স্বরসঙ্গতি, স্বরভক্তি, ধ্বনি বিপর্যয় এভাবে বলি। ওগুলো আলাদা জিনিস। আপনি যেটা বলছেন ওটা আলাদা জিনিস। ওটা ধ্বনিগত পরিবর্তন না, ধ্বনিগত পরিবর্তন আলাদা, শব্দ উৎপন্ন হয় না। যেরকম রিক্সা, রিস্কা বলে, এটাকে ধ্বনি বিপর্যয় বলে, ওগুলো আলাদা জিনিস। আপনারা এগুলো উৎসগত শ্রেণী বিন্যাসের মধ্যে ওগুলো পড়বে না। ধ্বনির পরিবর্তনই তো তৎসম, অর্ধ তৎসম হয়ে গেল না, ওইটাই বলতে চাচ্ছি। আরে বাবারে, ধ্বনি পরিবর্তন তো
আপনি যেটা অপনিহিত বলছেন তো সেটা আলাদা জিনিস। আপনি উৎসগত শ্রেণীবিন্যাস এখানে বলেন। আগে শব্দের যে বাংলা ভাষায় যে শব্দ উৎসগত শ্রেণীবিন্যাস 5টা সেটা আসবে, আর ধ্বনি পরিবর্তন ওটা আলাদা জিনিস। না ধ্বনি ওইটি আলাদা। পরিবর্তন আমার প্রশ্নটা হলো আপনি আর ফজলুর রহমান আর কথা জি, বলবেন স্যার। না। পরিবর্তন আলাদা জিনিস। যেগুলো অ্যাকসেপ্ট করে শব্দ, এগুলো শব্দের উৎপত্তি বলছি আমি। বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় না, ওটা আলাদা জিনিস। তাহলে ওর উপরে একটা ক্লাস নিতে হবে আমার। ওদিকে আপনারা, আমি বলে দেবো কোন কোন বইগুলো আপনারা পড়বেন। সেটি হচ্ছে যে শোনেন, বাংলা ভাষার যে উৎসগত শ্রেণী, যেগুলো আমাদের এই বাংলা যে ভাষা, যার যে শব্দগুচ্ছের উপর দাঁড়িয়ে আছে, মোটা দাগে এই 5টা উৎস, যেখান থেকে বিপুল সংখ্যক শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে। আপনি ধ্বনি পরিবর্তন বলছেন, অনেক ধ্বনি পরিবর্তিত হয়, কিন্তু সেগুলো শব্দ যে গৃহীত হয়েছে তা না। ওগুলো ধ্বনি বিপর্যয়, অপনিহিতি যে বিষয়টা আছে ওটা আলাদা। বুঝতে পেরেছেন? তোর জি, উপরে স্যার, আমি ছোট করে ছোট করে একদিন দরকারে আপনাকে একটা ধারণা, আপনাদের সবাই একটা ধারণা দিয়ে দেব। জি, ধ্বনি স্যার, ওকে। বিপর্যয়, ধ্বনি বিপর্যয় কখনো শব্দ উৎপন্ন করে না। না আমার প্রশ্ন, আমি যেটি বলতে চেয়েছি স্যার, সেটি হলো যে তৎসম যখন অর্ধ তৎসম পরিণত হলো, সেটি তো ধ্বনির পরিবর্তনের ভিতর দিয়ে হলো, ওইটি হলো আমার প্রশ্ন। না, এগুলোকে যে বর্ণ বিপর্যয় বলে। ওটা অ্যাকসেপ্ট ভাষা করতেও পারে, নাও করতে পারে। আর সংস্কৃত যে শব্দ, সংস্কৃত শব্দ থেকে 3টা সরাসরি বিপুল সংখ্যক শব্দ এসছে। আর আপনি যে ধ্বনি পরিবর্তন বলছেন, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওটা উৎসগত শ্রেণীবিন্যাসে পড়বে না। আপনাদের অর্থগত যে শ্রেণীবিন্যাস, সেইটা জি। ক্লাস আমি সামনের দিন একটু নিয়ে নেব। আপনাদের একটা ধারণা স্যার। জি স্যার। এই শোনেন, এই শব্দ কিভাবে তৈরি হয় তাহলে তো আমাকে শেখাতে হবে। এগুলো আপনারা নিজে পড়ে নেবেন, জানেন, রাইট? জি। বলেন কি কি। এই যে আমরা তো উৎসগত ভাবে আমরা 5টা করে নিলাম। এই আবার উৎসগত, ওটা শেষ। উৎসগত আর উৎসগত আমি ভাবে বলেছি শব্দের শ্রেণীকরণ বলেছি। শব্দের শ্রেণীকরণের মধ্যে কি কি আছে জানেন আপনি? এগুলো তো আপনারা পড়ে এসছেন। শব্দের শ্রেণীকরণে আছে স্যার এই ধরনের শব্দ, যেমন রুড়ি শব্দ, যুগ রুড়ি শব্দ। আচ্ছা থামেন থামেন, আর কেন না, হয়েছে, বন্ধ করেন। আমি বলে দিই, শব্দের যে শ্রেণীকরণ মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গঠনমূলক শ্রেণীকরণ, আর একটা হচ্ছে অর্থমূলক শ্রেণীকরণ, আরটা হচ্ছে উৎসমূলক শ্রেণীবিভাগ। কেমন? এই হচ্ছে 3টা। আমরা শব্দের শ্রেণীকরণ মোটা দাগে আমরা 3টাকে ফেলতে পারি, আরো আছে, আমি অতদূর যাব না। তো এই 3টার মধ্যে আমরা আজকে উৎসগত শ্রেণীকরণটা আমরা দেখলাম। কেমন? জি, যে স্যার। আমরা গঠনমূলক যে শ্রেণীবিভাগ, শব্দের যে গঠন, সেইটা আমরা যেমন আজকে আমরা পড়িনি, আবার কি শব্দের যে অর্থমূলক শ্রেণীবিভাগ পড়ি, এটা কি পড়ে দিতে হবে আমার? বলেন দেখি, নাকি আমরা নিজেরা পারবেন? না স্যার, আমরা নিজেরাই পড়ে নিব স্যার। Good. নির্দেশনা দিলে যেগুলো পড়ে নেন আমরা পড়ে নিতে পারবো স্যার। না না, আমি ওইটা বলি নাই। যে বেসিক যে প্রশ্নগুলো আপনি করলেন, যে ওই যে ধ্বনির যে বিপর্যয়, জি। সেটা ক্লাসটা আমি একটা নিয়ে নেব আপনাদেরকে। জি স্যার। তাহলে পারে এই যে এই রুডি টুডি এগুলো আর পড়ালাম না, ঠিক আছে? জি স্যার। পারবেন না আপনারা? জি, ওগুলো পড়ে নিতে পারবো। উৎসগত, অর্থগত আর একটু হলো গঠনগত, 3টার মধ্যে আমরা আজকে উৎসগতটা পড়লাম, আর বাকিটা আমরা পড়ে নিব। আর ধ্বনির যে বিষয়টি, সেটি আপনি ছোট করে একটি ক্লাস নিয়ে নেবেন। স্যার আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। না 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 না, বিরক্ত কেন করবেন? এত প্রশ্ন করতেই হবে। আপনি ক্লাসে আছেন না, এটা সারা জীবনকার মতো শেষ ক্লাস আপনার।
আপনি 1 লক্ষ প্রশ্ন করবেন, এতে আমার কোনো অসুবিধা নেই। তবে ওই যে বর্ণ বিপর্যয়ের উপরে, যেটা অপনিহিতের উপরে একটা ক্লাস আপনাদেরকে আমি নিয়ে নেব, জি স্যার। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর ট্র্যাডিশনাল ব্যাকরণ যেটা, এইগুলো আর আমি আগালাম না, ঠিক আছে? আচ্ছা, আগামী সপ্তাহে আমাদের আর দেখা হবে না। আমরা আশা করছি যে নতুন বৎসরে আবার আপনাদের সাথে আমার কথা হবে। আপনাদের জন্য সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। স্যার, আমার একটা ছোট ক্লাস সম্পর্কে আমি একটু পড়েছিলাম আর কি, সেখান থেকে আমার যেটা মনে হলো, 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার সৃষ্টি হয় আর কি। স্যার, তার পূর্বে অ্যাকচুয়ালি আমাদের এই বঙ্গের লোকজন কি ভাষায় কথা বলতো? আপনি ক্লাস করেন নাই না নিয়মিত? জি স্যার, আমি তো নিয়মিত ক্লাস করেছি। আচ্ছা শোনেন, আমি বলি, যে কোনো ভাষা লিখিত ভাষায় অত সহজে আসে না। হাজার হাজার বছর কেটে যায়, হাজার হাজার বছর পরেও কোনো ভাষা লিখিত সাহিত্যে স্থান পেতেও পারে, নাও পেতে পারে, এটা মনে রাখতে হবে। পৃথিবীতে প্রতিদিন অনেক ভাষা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে আকাশ সংস্কৃতির কারণে। ভাষার জন্ম ইতিহাস মানুষের জন্মের মতো না। দিনক্ষণ তারিখ দিয়ে ভাষার জন্ম ইতিহাস বলা যায় না। তবে বাংলা ভাষার ক্ষেত্রে যেটা মতামত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিয়েছেন, সুনীতি কুমার দিয়েছেন, স্যার গ্রিয়ারসন দিয়েছেন, এনারা হলো মূল গবেষক কিন্তু বাংলা ভাষার উপরে। তো এখন আপনারা জানেন যে হরপ্রসাদ শাস্ত্রী যে তালপাথার যে পুঁথি আবিষ্কার করেছিলেন নেপালের রাজদরবার থেকে, তার থেকে পুরাতন কোনো কিছু বাংলা ভাষায় আজ পর্যন্ত পাওয়া যায়নি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এই কথা কম, বন্ধ করো। তো এই যে পাওয়া যায়নি, এটাকে মূল ধরে, চর্যাপদকে মূল ধরেই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলেছেন। আর আপনি যেটা বলতেছেন বাংলা ভাষার আগে কি ছিল, বাংলা ভাষার আগে ক্লিয়ার, এখানে একটা দিন আমি ক্লাস নিয়েছিলাম যে পুরমিত ভাষার উদ্ভব, এইটা আপনারা পাননি, আমি ক্লাস নিয়ে গিয়েছি। এইটা পড়লে আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমান যে আধুনিক বাংলা ভাষার আগে ছিল কি, মধ্যযুগীয় বাংলা ভাষা ছিল, তার আগে প্রাচীন যুগের বাংলা ভাষা ছিল। প্রাচীন যুগের বাংলা ভাষার আগে কি ছিল সেটাও কিন্তু আমি এই ক্লাসে পড়িয়েছিলাম, সেটা আপনারা পাবেন। এর বইও আছে, আমি বলে দেব যে অপভ্রংশ থেকে যে বাংলা ভাষা আসলো তার আগে কি ছিল, সেটাও কিন্তু এই ক্লাসে আলোচিত হয়েছে। সেটা আপনারা পাবেন হলো যে বাংলা ভাষা প্রমিত রূপের উদ্ভব। এই কয়টা বাজে শরীফ, ফারুক? স্যার, 9টা বাজে সোজা। তা 9টা বেজে গেছে। ফারুক বলেন। ফারুক